গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আচ্ছা, আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, তোমরা তো বাড়ির মধ্যে বা বাড়ির ভেতরে নিশ্চয়ই চলাফেরা করো, করো তো? কার উপরে চলাফেরা করো? ভেরি গুড, মেঝের উপরে, তাই তো? আচ্ছা, ঠিক বাড়িতে যেমন মেঝে রয়েছে, ঠিক পৃথিবীরও কিন্তু একটা মেঝে রয়েছে। সেটা কি বলো তো? ভেরি গুড, পৃথিবীর মেঝে কিন্তু মাটি। স্টুডেন্ট, তোমরা যখন এর আগে মাটি ও শিলা চ্যাপ্টারটা পড়েছিলে, তখন কিন্তু তোমরা মাটি দূষণ সম্পর্কে জানো। তখন জেনেছিলে মাটি কাকে বলে বা মাটি কিভাবে তৈরি হয়। তোমরা এই বিষয়টা কিন্তু অলরেডি জানো, তাই তো? কিন্তু তোমরা কি জানো যে মাটি কিন্তু দিনের পর দিন দূষিত হয়ে যাচ্ছে বা দূষণ ঘটছে মাটিতে? কি ভাবছো কি করে, তাই তো? শোনো, তাহলে কিন্তু এই কিভাবে ঘটছে মাটি দূষণ, এই বিষয়টা আজকে জানতে গেলে কিন্তু আমার ক্লাসটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। চলো তাহলে শুরু করি। আজকের তোমাদের বইয়ের, ভূগোল বইয়ের অষ্টম অধ্যায় মাটি দূষণ সম্পর্কে আমরা জানবো। মাটি দূষণ সম্পর্কে বলতে গেলে তার আগে তোমাদের জানতে হবে স্টুডেন্ট, মাটিকে কিন্তু পৃথিবীর ধারক বলা হয়। কেন বলা হয় বলো তো? কারণ মাটি হলো প্রকৃতির সব থেকে বড় দান, তাই তো? আচ্ছা, দেখো, আমরা সেই ছোটবেলায় থেকে কিন্তু একটা কথা জেনে আসছি। কি জেনে আসছি? যে পৃথিবীর 3 ভাগের 1 ভাগ মাত্র কিন্তু স্থলভাগ। আর এই স্থলভাগের উপরেই কিন্তু রয়েছে মাটি। আর এই মাটির উপরে তুমি রয়েছো, আমি রয়েছি, সমস্ত জীব জন্তু, পশু থেকে শুরু করে স্বাভাবিক উদ্ভিদ, গাছপালা সমস্ত কিছু কিন্তু, অর্থাৎ পৃথিবীর স্থলভাগের সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই মাটির উপর। আচ্ছা, তোমরা মাটি ও শিলা চ্যাপ্টার পড়ার সময় কিন্তু মাটি কিভাবে তৈরি হয়েছিল সেটাও জেনেছ। কিভাবে তৈরি হয়েছিল তাহলে? হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাকে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে মাটি তৈরি হয়েছে। আর এই মাটি পৃথিবীর জীবনের ধারক। মানুষ সহ উদ্ভিদ, প্রাণের বসবাস, খাদ্য সংস্থা এবং জীবন ধারণ সবই কিন্তু এই মাটির উপরেই হয়ে থাকে। তাই কিন্তু মাটিকে আমরা জীবনের ধারক বলে থাকি। আচ্ছা, এই যে মাটি, এই মাটির কিন্তু এত গুরুত্ব থাকা সত্ত্বেও বর্তমানে কিন্তু এই মাটি দূষণ একটা সবথেকে বড় সমস্যার মধ্যে একটা। সমগ্র দেশ বা সমগ্র পৃথিবীতে এই মাটি দূষণ কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তোমরা এর আগের চ্যাপ্টারে জল দূষণ সম্পর্কে জেনেছিলে। আজকে কিন্তু আমরা শুনবো মাটি দূষণ সম্পর্কে। প্রথমেই কিন্তু আমরা জানবো এই মাটি দূষণ কাকে বলে। দেখো স্টুডেন্ট, মাটি দূষণ কাকে বলে? দেখো, এক কথায় বলতে গেলে মাটির উর্বরতা ও তার গুণগত মান যখন কমায় বা হ্রাস পেয়ে যায়, তাকে আমরা মাটি দূষণ বলে থাকি। তোমাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখো স্টুডেন্ট, তোমাদের নিশ্চয়ই বাড়িতে বা বাগানে ফুল গাছ রয়েছে। সেই ফুল গাছে নিশ্চয়ই অনেক দিন ধরে সুন্দর সুন্দর ফুল জন্মায়, জন্মায় তো? আচ্ছা, যদি ওই ফুল গাছে গোড়ায় বা মাটিতে কখনো যদি তেল জাতীয় দ্রব্য ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন থাকতে থাকতে গাছটা কিন্তু মরে যাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হলো কিন্তু মাটি দূষণ বা মাটির গুণগত মান কম হয়ে গেল। অর্থাৎ গাছ মাটি থেকে যে পুষ্টি সংগ্রহ করছিল, তেল জাতীয় দ্রব্য পড়ার ফলে কিন্তু সেই পুষ্টিটা মাটি আর তৈরি করতে পারছে না, যার ফলে গাছটা মারা যাচ্ছে। আবার ধরো, তোমরা যে মাঠে বা পার্কে খেলাধুলা করো, তার পাশে দেখবে অনেক সময় বালি, ইট এগুলো ঢিপি করা থাকে। প্লাসে ফ্ল্যাট বাড়ি হচ্ছে, তার জন্য বালি ইট কিন্তু
মজুত করা থাকে। এর ফলে দীর্ঘদিন মজুত করার ফলে কিন্তু ওই অঞ্চলের মাটিটা বা ওই জায়গার মাটিটা কিন্তু আস্তে আস্তে গুণগত মান হ্রাস পায়। ঠিক আছে, এ তো গেল শহরাঞ্চলের কথা। তোমরা যারা গ্রামে থাকো তাদের একটা উদাহরণ দিই। দেখো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই তোমার বাড়ির বড়দের কাছ থেকে শুনেছো যে এবছর ফসলটা বেশি উৎপন্ন হলো না, বা কম উৎপন্ন হয়েছে ফসল, বা ধানটা কম উৎপন্ন হয়েছে। তোমরা কি কখনো জানার চেষ্টা করেছো বড়দের কাছ থেকে যে এটা কেন হয়েছে, বা আগের তুলনায় এটা কেন কম উৎপন্ন হলো? চেষ্টা করনি তো। দেখো, এর কারণ কিন্তু এই মাটির গুণগত মান হ্রাস পাও। কি করে মাটির গুণগত মান হ্রাস পাচ্ছে গ্রামে? দেখো, মাটিতে যখন অতিরিক্ত পরিমাণে রাসায়নিক বা কীটনাশক সার ফেলা হচ্ছে তার ফলেও হতে পারে। আবার জলসেচ, যদি অতিরিক্ত জলসেচ করা হয় মাটির তলা থেকে, তখনও কিন্তু মাটির গুণগত মান হ্রাস পেতে থাকে। তাহলে স্টুডেন্ট, আমরা জানার চেষ্টা করি মাটি দূষণ কাকে বলে। দেখো, কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ, আবর্জনা, প্লাস্টিক, রাসায়নিক সার, কীটনাশক, তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণে মাটির উর্বরতা বা গুণগত মান যখন হারিয়ে ফেলে, বা মাটির গুণগত মান যখন কমে যায়, তখন তাকে আমরা বলবো মাটি দূষণ। ঠিক আছে, বর্তমানে কিন্তু স্টুডেন্ট পৃথিবীতে এই মাটি দূষণটা অত্যাধিক পরিমাণে সকল দেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা সকলেই কিন্তু এই মাটির উপরে বসবাস করি, মাটিই আমাদের ধারক, সেটাও কিন্তু আমরা একটু আগেই জানলাম। তাহলে আমরা স্টুডেন্ট এখন মাটি কি কি কারণে দূষিত হচ্ছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানব। স্টুডেন্ট, এখন আমরা জানবো যে মাটি দূষণের কারণগুলো কি কি। অর্থাৎ কি কি কাজের ফলে, সেটা প্রাকৃতিক হতে পারে বা আমাদের বা মনুষ্যজাত হতে পারে, কি কি কারণে মাটিটা দূষণ ঘটছে। দেখো, তোমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছ, পাচ্ছ তো? আচ্ছা, পাচ্ছ। দেখো, ডান দিকে কোনায় দেখো, এই যে অতিরিক্ত নগরায়নের ফলে কিন্তু মাটি দূষণ ঘটছে। অর্থাৎ প্রচুর পরিমাণে ঘর, ফ্ল্যাট বাড়ি ইত্যাদি তৈরি হওয়ার ফলে মাটি দূষণ ঘটছে। কলকারখানার বর্জ্য পদার্থ মাটিতে মিশছে, তার ফলেও কিন্তু মাটি দূষণ ঘটছে। আচ্ছা, তারপরে দেখো স্টুডেন্ট, গৃহস্থালীয় বর্জ্য পদার্থ ইত্যাদি মাটিতে আমরা যত্রতত্রভাবে ফেলে দিচ্ছি, তার ফলেও কিন্তু মাটি দূষণ ঘটে। আচ্ছা, কৃষিকাজে বা কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করলেও কিন্তু মাটির উর্বরতা অনেকাংশে কমে যায়। আর একটু আগে আমি বললাম কি, মাটি দূষণ কাকে বলে? ছোট করে বলো, বলো কেউ, তোমরা কেউ বলো। হ্যাঁ, ভেরি গুড। মাটির গুণগত মান বা উর্বরতা হ্রাস পেলে তাকে মাটি দূষণ বলে। দেখো, তারপরে যত্রতত্র কিন্তু এই যে কলকারখানা বা হাসপাতাল বা গৃহস্থ বর্জ্য পদার্থগুলো ফেলে রাখার ফলেও কিন্তু মাটি দূষণ ঘটে। অতিরিক্ত পশুচারণ, অর্থাৎ ভূমির উপরে অতিরিক্ত যখন পশুরা চলাফেরা করে, তার ফলেও কিন্তু মাটি ক্ষয় পায়, এবং এই মাটি ক্ষয় পেয়ে মাটি দূষণ ঘটে। এরপরে দেখো স্টুডেন্ট, যত্রতত্র মলমূত্র ত্যাগ করলেও কিন্তু মাটি দূষণ ঘটে। অর্থাৎ যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা কিন্তু উচিত নয়, নির্দিষ্ট জায়গায় এগুলো করা উচিত। আচ্ছা, তারপরে দেখো, অতিরিক্ত যানবাহনের ফলেও কিন্তু মাটি দূষণ ঘটে। কিভাবে ঘটে সেটা আমরা কিন্তু আস্তে আস্তে জানবো। দেখো, গাড়ি তো মাটির উপরে চলছে, তাহলে গাড়ির দ্বারা বা যানবাহনের দ্বারা কিভাবে মাটিটা দূষণ হচ্ছে, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? তোমাদের তো মনে হতেই পারে যে গাড়ি তো মাটির উপরে চলছে, তাহলে মাটি তো গাড়ি মাটি ক্ষয় তো ক্ষয় করে না গাড়ি, তাহলে গাড়িটা কিভাবে মাটি দূষণ করবে? পরে আমরা অবশ্যই এটা আলোচনা করব পরের স্লাইডে। ঠিক আছে, তারপরে দেখো, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলেও কিন্তু মাটি দূষণ ঘটছে। কিভাবে মাটি দূষণ অতিরিক্ত হচ্ছে?
দেখো, জনসংখ্যা যখন বেশি হচ্ছে তখন মানুষের খাদ্যের চাহিদা বাড়ছে, অর্থাৎ ফসল বেশি করে উৎপন্ন করতে হচ্ছে। আবার যখন জনসংখ্যা বেশি বৃদ্ধি পাচ্ছে তার ফলে বেশি বেশি করে ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে, বেশি বেশি করে বাসস্থান তৈরি করতে হচ্ছে। এর ফলেও কিন্তু মৃত্তিকা দূষণ ঘটছে। এর ফলে দেখো, গাছ কাটা হচ্ছে। দেখো, গাছ কিন্তু মাটিটাকে আঁকড়ে, গাছের শিকড় মাটিটাকে কিন্তু আঁকড়ে ধরে রাখে। আমরা সকলেই দেখেছি। কি তোমরা দেখেছো তো? দেখেছো। আচ্ছা, এই গাছ যখন কাটা হয় তার ফলে মাটির শিকড় আলগা হয়ে যাচ্ছে, ফলে মাটি সহজেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং দূষিত হচ্ছে। দেখো, আরো অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ দেখো, এই যে পারমাণবিক কেন্দ্রীয় বা তাপবিদ্যুৎ কেন্দ্র, এইসব জায়গার যে অতিরিক্ত বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু মাটিতে ফেলা হয়। এর ফলে মাটি ভীষণভাবে দূষিত হয়। ঠিক আছে? এছাড়া আমাদের বাড়ির যে প্লাস্টিক জাতীয় দ্রব্য, যেমন কম্পিউটার, হার্ড ডিস্ক, টিভি, এইগুলো কিন্তু মাটির সাথে মিশে যায় না। অর্থাৎ তুমি মাটিতে ফেলে দিলে জিনিসটা কিন্তু সেরকমই পড়ে থাকবে, নষ্ট হয় না, পচে যায় না বা মাটির সাথে মিশে যায় না। তাই তো? হ্যাঁ, এই কারণগুলো কিন্তু মাটি দূষণ ঘটায়। এবারে আমরা আজকে জানবো স্টুডেন্ট, কি কিভাবে মাটি দূষণটা ঘটাচ্ছে। অর্থাৎ এই যে নগরায়ন, নগরায়ন কিভাবে মাটি দূষণ ঘটাচ্ছে। যানবাহন, একটু আগে তোমাদের বললাম যে আমি পরে বলছি যে যানবাহনের দ্বারা কিভাবে মাটি দূষণ ঘটে, সেই কারণগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো তোমরা স্টুডেন্ট, আমরা কিন্তু এই মাটি দূষণের পদ্ধতি ও তার ফলে কি প্রভাব পড়ছে আমাদের জীবনে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানব। আচ্ছা, অনেক রকম পদ্ধতি আছে মাটি দূষণের, তার মধ্যে আমরা কয়েকটি পড়ব এবং জানব কিভাবে এগুলির দ্বারা মাটি দূষণ ঘটছে। কি কি হতে পারে? দেখো, আমরা আজকে কিন্তু নগরায়ন, শিল্প উৎপাদন, কৃষিকাজ, যানবাহনের ফলে মাটি দূষণ, তারপরে তাপবিদ্যুৎ ও ইটভাটার দ্বারা মাটি দূষণ, এছাড়া গৃহস্থালীয় যে বর্জ্য পদার্থ সেগুলোর দ্বারা কি পদ্ধতিতে বা কিভাবে মাটি দূষণ ঘটছে সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। তাহলে চলো স্টুডেন্ট, প্রথমে শুরু করা যাক নগরায়ন দিয়ে। তোমরা কিন্তু সকলে মন দিয়ে শোনো। দেখো, নগরায়ন কথার অর্থ হচ্ছে, একটু আগেই বললাম, বলো কেউ আমাকে। শহর গড়ে ওঠা, তাই তো? আচ্ছা, শহর গড়ে উঠবে কেন? তোমরা পয়েন্টে লক্ষ্য করো, প্রথমেটা জনসংখ্যা বৃদ্ধি। দেখো, দিনের পর দিন কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষে বা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে, তাই না? তাহলে এই যে জনসংখ্যা বেড়ে চলেছে, তার তো নির্দিষ্ট থাকার স্থান লাগবে বা বাসস্থান লাগবে। এই বাসস্থানের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সবুজ উদ্ভিদ অর্থাৎ গাছপালা কাটা হচ্ছে। আর আমরা একটু আগেই জানলাম যে গাছপালা কাটলে কিন্তু মাটি ক্ষয় হয়। আর এইভাবে গাছপালা কাটার ফলে নগরায়ন, বড় বড় পাকা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, এগুলো তৈরি হচ্ছে। তোমরা দেখবে তোমাদের আশেপাশে এখন খেলার মাঠ কম, যারা শহরে থাকে। কি লক্ষ্য করেছো তোমরা? তোমাদের বাড়ির পাশে কিন্তু খেলার মাঠের সংখ্যা কম। লক্ষ্য করেছো তো? আচ্ছা, এই মাঠগুলোতে বা এই ফাঁকা জমিগুলোতে দিনের পর দিন কিন্তু ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং বৃক্ষচ্ছেদন করেই তৈরি হচ্ছে এগুলো। এর ফলে মাটি ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং মাটি দূষণ ঘটছে। এই যে অতিরিক্ত জনসংখ্যা বা নগরায়নের যে প্রচুর জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু যত্রতত্র মাটির উপরে কিন্তু বিভিন্ন প্লাস্টিক, এছাড়া পলিথিন, এগুলো যেগুলো মাটির সাথে মেশে না বা মাটিকে ক্ষতি করে, সেগুলো ফেলার মাধ্যমে মাটি দূষণ দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে, তাই না? দেখো, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে, ছবি দুটো দেখো, সবুজ উদ্ভিদ কেটে বা গাছপালা কেটে বা বিভিন্ন মাঠে
নগরায়ন হয়েছে, নতুন নতুন শহর গজে উঠেছে, তাই তো? এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো নগরায়নের মাধ্যমে তাহলে কিভাবে মাটি দূষণ ঘটছে। স্টুডেন্ট, তোমরা 2 নম্বর পয়েন্টটা এবার লক্ষ্য করো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিকাজের ফলে মাটি দূষণ। দেখো, কৃষিকাজের ফলে মাটি দূষণটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা একটু আগে জানলাম, যখন আমি সংজ্ঞা দিলাম তখন আমরা জেনেছিলাম, তাই তো? হ্যাঁ, রাসায়নিক সার বা কীটনাশক সারের বেশি ব্যবহার। আচ্ছা, তোমরা দেখো পয়েন্টগুলো। জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের প্রয়োজন কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে তো? ধরো তোমার বাড়িতে 5 জন মানুষ আছে, সেখান থেকে 6 জন হলো, 7 জন হলো, বা দিনের পর দিন একটু বাড়লো, 8-10 জনও হলো। তাহলে তোমার বাড়িতে আগে যে খাবারটা লাগতো সেই খাবারে কি হবে? হবে না, খাবার আরো বেশি লাগবে, তাই তো? ঠিক তেমনই কিন্তু এই জনসংখ্যা যখন দিনের পর দিন বাড়ছে, তার ফলে কিন্তু খাদ্যের চাহিদাও বাড়ছে। অপরদিকে এই জনসংখ্যা বাড়ার ফলে কিন্তু আমাদের কৃষি জমি বা ফাঁকা জমি যেগুলো, সেগুলো কিন্তু নগরায়ন বা ঘরবাড়ি তৈরি হওয়ার ফলে কৃষিক্ষেত্র দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে। তাতেও কিন্তু আমাদের ফসল উৎপন্ন করতে হচ্ছে, এবং আগের থেকে বেশি করতে হচ্ছে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে ওই অল্প জমিতে যখন আমি বেশি ফসল উৎপন্ন করতে চাইবো, তাহলে কিন্তু আমাকে রাসায়নিক সার, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করতে হচ্ছে। এই রাসায়নিক সার আর কীটনাশক যখন আমি মাটিতে অতিরিক্ত ব্যবহার করছি, হয়তো ফসল কিছুটা হলেও বেশি হচ্ছে, কিন্তু আমরা যে ফসলটা খাচ্ছি সেই ফসলের খাদ্য গুণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে খাদ্যে প্রোটিনটা থাকার কথা, সেই প্রোটিনটা কিন্তু আর থাকছে না। এবং মাটিতে তো আরো অনেক ছোট ছোট পোকামাকড়, কেঁচো, বিভিন্ন পোকামাকড় বা প্রাণী থাকে তো। তোমরা শুনেছো বিভিন্ন চাষবাসে মাটির ক্ষেতে দেখেছো, তাই তো? আচ্ছা, এইগুলোও কিন্তু এই কীটনাশক ব্যবহারের ফলে ধীরে ধীরে মরে যাচ্ছে। আর আমরা কি জানি, মাটিতে জৈব পদার্থের অভাব হলে কিন্তু মাটির গুণগত মান কমে যায়, তাই না? আচ্ছা, আবার স্টুডেন্ট, এই যে মাটিতে আমরা ফসল চাষ করছি কীটনাশক দ্বারা, বছরের পর বছর যদি আমরা এই একই রকম ফসল চাষ করে যাই, তাহলেও কিন্তু মাটির উর্বরতা দিনের পর দিন কিন্তু কমবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে কৃষিকাজের ফলে কিন্তু মাটি দূষণটা বর্তমানে একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তার প্রধান কারণ মাটিতে বেশি পরিমাণে রাসায়নিক সার আর কীটনাশক সারের প্রয়োগ। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর যে পদ্ধতি মাটি দূষণ সেটা পড়ব। 3 নম্বর কারণটি হলো শিল্প উৎপাদনের ফলে মাটির দূষণ। আচ্ছা স্টুডেন্ট, তোমরা আমাকে বলো যে যখন জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে শিল্পজাত দ্রব্য উৎপাদন বাড়াতে হবে না কমাতে হবে? অবশ্যই বাড়াতে হবে। ভেরি গুড। তাহলে এই যে শিল্পটা দিনের পর দিন বাড়ছে, অর্থাৎ এর উৎপাদন তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই যে শিল্পজাত দ্রব্যের যে বিভিন্ন বর্জ্য পদার্থ, সেইগুলো নিশ্চয়ই আরো বেশি করে মাটিতে মিশছে, এবং ভূগর্ভস্থের বা ভূপৃষ্ঠের উপরে জলেও মিশছে। ফলে যেমন জল দূষণও ঘটাচ্ছে, তেমনি কিন্তু মাটি দূষণও ঘটাচ্ছে। আবার দেখো, তোমার ডান দিকে ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে কলকারখানা থেকে ধোঁয়া নিঃসৃত হচ্ছে, এই ধোঁয়া দ্বারাও কিন্তু মাটি দূষণ ঘটছে। তোমরা ভাবছো কিভাবে, তাই তো? শোনো, আমি তোমাদের বলছি কিভাবে এই কলকারখানার ধোঁয়ার মাধ্যমে বা এই নিঃসৃত বিষাক্ত গ্যাসের মাধ্যমে বায়ু দূষণটা দিনের পর দিন ঘটছে, এবং এই বায়ু দূষণের মাধ্যমেও কিন্তু এই মাটি দূষণটা রিলেটেড। তোমরা এবার বাঁ দিকের চিত্রটা দেখো। দেখো, ইটভাটা বা কলকারখানার যে বিষাক্ত গ্যাস, সেই বিষাক্ত গ্যাস কিন্তু মিশছে কোথায়? উপরে গিয়ে বায়ুমণ্ডলে মেঘের সাথে মিশছে। এই মেঘ কিন্তু যখন ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পৃথিবীতে ফিরে আসছে,
তখন কিন্তু এই সব বিষাক্ত গ্যাসগুলি মেঘের সাথে মিশে অ্যাসিড তৈরি করছে এবং বৃষ্টি রূপে পৃথিবীতে পড়ছে। দেখো, এই যে মেঘ, এই মেঘ থেকে কিন্তু অ্যাসিড বৃষ্টি পৃথিবীতে পড়ছে। এই অ্যাসিড বৃষ্টি কিন্তু মাটি দূষণ ঘটায়। কিভাবে? এই অ্যাসিড কিন্তু মাটিতে পড়ে মাটির গুণগত মান, গাছের বা ফসলের গুণগত মান, সমস্ত জিনিসের কিন্তু ক্ষতি করে এই অ্যাসিড বৃষ্টি। তাহলে স্টুডেন্ট, তোমরা জানলে যে শিল্প উৎপাদনের ফলে কিন্তু কিভাবে মাটি দূষণ হচ্ছে। মেন কারণ তাহলে এই জনসংখ্যা বৃদ্ধি, ফলে শিল্পজাত দ্রব্যের চাহিদা বৃদ্ধি, সেখান থেকে উৎপাদন বৃদ্ধি, তার ফলেই কিন্তু মাটি দূষণটা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। এরপরে তোমরা 4 নম্বর পয়েন্টটা দেখো। 4 নম্বর পয়েন্ট, গৃহস্থলীয় বর্জ্য পদার্থের দ্বারা কিন্তু মাটি দূষণ হয়। আচ্ছা স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বাড়িতে যে বর্জ্য পদার্থ সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলো। কি ফেলো তো? ভেরি গুড, ফেলো। দেখবে সকালবেলা ময়লাওয়ালা বা যারা ময়লা নিয়ে যায় পৌরসভা বা পঞ্চায়েত থেকে, তারা কিন্তু সেগুলো একটা জায়গায় স্তূপাকারে রেখে দেয়, তাই না? বাড়ি, বাজার, হাসপাতাল বা শহরের যে আবর্জনা, সেই স্তূপে কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্ম হয়। আর আমরা কিন্তু সকলেই জানি যে প্লাস্টিক, পলিথিন এগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, তাই তো? এগুলো থেকে কিন্তু, এই প্লাস্টিক, পলিথিন থেকে কিন্তু বিষাক্ত রাসায়নিক মাটিতে মিশে মাটি দূষণ খুব সহজেই ঘটায়। তাহলে প্লাস্টিক, পলিথিন কিন্তু যেখানে সেখানে স্টুডেন্ট ফেলা যাবে না। এই প্লাস্টিক, পলিথিন সব থেকে বেশি কিন্তু মাটি দূষণের জন্য দায়ী। এছাড়া দেখো, শৌচাগারের জল, মলমূত্র মাটিতে মিশলে বিভিন্ন রকম রোগ জীবাণু থেকেও কিন্তু আমাদের অসুখেরও সৃষ্টি হয়, তাই না? কি হতে পারে? কলেরা হতে পারে, হতেই পারে কলেরা। কেন হয়? এই যে মলমূত্র যে বিভিন্ন রোগ ছড়ায়, বা এই যে শৌচাগারের জল, এগুলো থেকে কিন্তু বিষাক্ত রাসায়নিক তৈরি হয় দিনের পর দিন, সেখান থেকে কিন্তু মানুষের শরীরে রোগ জীবাণুর সংক্রমণ ঘটে। আচ্ছা, তাহলে এটা গেল 4 নম্বর পয়েন্ট। গৃহস্থালীয় যে বর্জ্য পদার্থ বা হাসপাতাল, বাড়ি, বাজারের যে স্তূপাকারে বর্জ্য পদার্থ ফেলা হয়, সেখান থেকেও কিন্তু মাটি দূষণ ঘটে এবং নানা রকম অসুখও কিন্তু ঘটে। তোমরা বাঁ দিকের ছবিটা দেখো। দেখো যে হাসপাতালের বাইরে কিন্তু তোমরা গেলে কখনো কখনো দেখতে পাবে এরকম অবস্থায় কিন্তু হাসপাতালে বিভিন্ন সিরিঞ্জ, বিভিন্ন প্লাস্টিকের বোতল, বিভিন্ন পেপারে মোড়া বা বিভিন্ন রক্ত তুলো ইত্যাদি কিন্তু তোমরা দেখতে পাবে। এগুলো কিন্তু মাটির দূষণের অন্যতম কারণ। এগুলোর ফলে মাটি ব্যাপকভাবে দূষিত হয়। দেখো স্টুডেন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে যানবাহনের দ্বারা মাটি দূষণ। আচ্ছা স্টুডেন্ট, তোমরাই বলো আমাকে, তোমাদের বাড়ির আশেপাশে এই যে গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি না কম? তুমি বললে বেশি, তুমি বললে কম, তাই তো? দেখো, শহরাঞ্চলে কিন্তু গাড়ি ঘোড়া আগের তুলনায় অনেক বেড়ে গেছে এবং গ্রাম অঞ্চলেও বেড়েছে, তবে শহরাঞ্চলের তুলনায় একটু কম, তাই তো? আচ্ছা, দেখো, এই কিন্তু নগরায়ন হচ্ছে, নগরায়নের ফলে কিন্তু যানবাহনের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে? যেহেতু মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে এবং তার ফলে যানবাহনের সংখ্যাও কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এই যানবাহন থেকে যে নির্গত ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু বায়ুমণ্ডলে মেশে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে রাস্তায় বা স্কুলে যাওয়ার পথে দেখেছো যে গাড়ি ঘোড়া যাচ্ছে, তার পিছন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। দেখেছো তো তোমরা? দেখেছো। আচ্ছা, এই কালো ধোঁয়া কিন্তু বায়ুমণ্ডলে মিশছে। তাহলে কিভাবে মাটি দূষণ হচ্ছে সেটা শোনো ভালো করে। এই যে কালো ধোঁয়া, এই কালো ধোঁয়াটা কিন্তু বাতাসে গিয়ে মিশছে এবং বাতাসে মেশার মাধ্যমে মেঘের সাথে মিশছে। যখন এটা মেঘ থেকে বৃষ্টি রূপে পৃথিবীতে ঝরে পড়ছে, তখন কিন্তু অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। বিষাক্ত গ্যাস তো, বিষাক্ত গ্যাস যখন বায়ুমণ্ডলে গিয়ে মেঘে
হয়ে জলকণার রূপে পৃথিবীতে ফিরে আসবে, তখন কিন্তু এটা অ্যাসিড বৃষ্টি হচ্ছে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে কিন্তু এটা দিনের পর দিন বেড়ে চলেছে। ঠিক আছে? এই অ্যাসিড বৃষ্টির ফলে মাটির গুণগত মান এবং উর্বরতা ব্যাপকভাবে হ্রাস পায়। বৃষ্টিটা যখন মাটিতে এসে মিশবে, তাহলে কি হবে? মাটির গুণগত মান, মাটির উর্বরতা হ্রাস পাবে তো? আগের মতো চাষবাস বা ফসল উৎপন্ন কিন্তু হবে না, তাই না? তাহলে তোমরা কি জানলে যে কিভাবে যানবাহনের দ্বারা কিন্তু মাটি দূষণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর পয়েন্টটা দেখি। দেখো স্টুডেন্ট, 6 নম্বর পয়েন্টটা যে তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বারা কিন্তু মাটি দূষণ ঘটছে। দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইটভাটার ছাই, পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ সরাসরিভাবে কিন্তু মাটি দূষণ ঘটাচ্ছে। এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত ছাই বা ফ্লাই অ্যাশ যেগুলো বলে, সেগুলো কিন্তু মাটিতে দিনের পর দিন মিশছে। এর ফলে কিন্তু মাটি দূষিত হচ্ছে। এছাড়া যে পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য, পারমাণবিক কেন্দ্রে কিন্তু তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ থাকে। সেই বর্জ্যগুলো যখন মাটিতে বা বায়ুতে বা জলে এসে মিশবে, তখন কিন্তু জল দূষণ, বায়ু দূষণ বা মাটি দূষণ তিনটেই কিন্তু সমানভাবে হবে। তোমরা এর আগের চ্যাপ্টার অর্থাৎ সপ্তম অধ্যায়ে কিন্তু পড়েছিলে জল দূষণ সম্পর্কে, তাই তো? এই পয়েন্টে নিশ্চয়ই ছিল যে পারমাণবিক কেন্দ্রে বা তাপবিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্যের দ্বারাও কিন্তু জলদূষণ দিনের পর দিন বেড়ে চলেছে। আর আমাদের এই যে আধুনিক শহর বা আধুনিকতার যে শহর আমরা তৈরি করছি বা তৈরি হচ্ছে দিনের পর দিন, সেগুলোতে কিন্তু এই পারমাণবিক কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রের কিন্তু প্রয়োজন যথেষ্ট রয়েছে। তার ফলে বেশি করে উৎপন্ন হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি, ফলে তাপবিদ্যুৎ বেশি লাগছে, তার ফলেও কিন্তু মাটি দূষণ দিনের পর দিন বেশি ঘটছে। তোমরা বাঁ দিকের চিত্রটা দেখো, ইটভাটার ইট তৈরির জন্য কিন্তু অতিরিক্ত মাটি কাটা হচ্ছে। দেখো ছবিটা, বুঝতে পারছো? দেখো, অতিরিক্ত মাটি কিন্তু কেটে ফেলা হচ্ছে ইট তৈরির জন্য। এর ফলে কিন্তু মাটি ক্ষয় হচ্ছে, এবং মাটি ক্ষয় হয়ে দিনের পর দিন মাটি কিন্তু তার উর্বরতা এবং তার গুণগত মান দুটোই হ্রাস পাচ্ছে, ফলে মাটি দূষণ ঘটছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আমরা মাটি দূষণের যে পদ্ধতি বা কারণগুলো, সেগুলো কিন্তু বিস্তারিত জানবো। তোমরা কেউ একজন আমাকে বলো, কি কি কারণে তাহলে মাটি দূষণটা হচ্ছে? বলো কেউ একজন। ভেরি গুড, নগরায়ন। আচ্ছা, তুমি বললে নগরায়ন। আচ্ছা, আরেকজন বলো, অন্য কিছু বলো। কৃষিকাজের দ্বারাও কিন্তু মাটি দূষণ হচ্ছে। কিভাবে তুমি বলো কৃষিকাজের দ্বারা? ভেরি গুড, জমিতে কীটনাশক, তাই তো? আচ্ছা, তোমরা তাহলে ক্লাসটা মন দিয়ে শুনছো, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলো আর কি হতে পারে? শিল্প উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ফলে মাটি দূষণ ঘটছে, ভেরি গুড। আর যানবাহনের দ্বারা, তাই তো? ভেরি গুড, যানবাহনের দ্বারাও কিন্তু মাটি দূষণ ঘটছে। এই যানবাহনের দ্বারা মাটি দূষণ কিন্তু সরাসরি হচ্ছে না, তাই এটা কিন্তু পরোক্ষ কারণ। তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করে যে মাটি দূষণের একটি পরোক্ষ কারণের উদাহরণ দাও, তখন কিন্তু তোমাকে বলতে হবে যানবাহনের দূষণ। ঠিক আছে? আর পরোক্ষ কারণ বা প্রত্যক্ষ কারণ যেগুলো, এই যে নগরায়ন, কৃষিকাজ, এগুলো কিন্তু সরাসরি মাটিকে দূষিত করছে। ভেরি গুড। আর কি হতে পারে? তোমার বাড়ির যেগুলো বলো, বাড়ির বা হাসপাতালের বর্জ্য পদার্থ, তাই তো? এছাড়া গাছ কাটা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, এগুলো কিন্তু মৃত্তিকা বা মাটি দূষণের জন্য দায়ী। এবারে স্টুডেন্ট, আমরা এই মাটি দূষণের প্রভাবে আমাদের জনজীবনে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে বা কি কি ক্ষতির সম্মুখীন আমরা ভবিষ্যতে হচ্ছি, সেই সম্পর্কে কিন্তু আমরা একটু জানব। স্টুডেন্ট, এখন আমরা এই মাটি দূষণের যে প্রভাব, সেই প্রভাবগুলো বিস্তারিত জানব। দেখো, তোমরাই বলো আমাকে, তাহলে মাটি দূষণের ফলে কি ক্ষতি হচ্ছে মাটির? সর্বপ্রথম এবং প্রধান যে ক্ষতিটা, সেটা কি হচ্ছে? এতক্ষণ ধরে আমি বলছি, বলো কেউ আমাকে প্রথম কারণটা। ভেরি গুড,
খুব ভালো বলেছো। চাষের জমির উর্বরতা এবং জমির উৎপাদনশীলতা কিন্তু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। এর ফলে আমাদের ফসলের গুণগত মানও নষ্ট হচ্ছে এবং ফসল উৎপন্ন দিনের পর দিন কম হচ্ছে। দেখো ২ নম্বর, মাটি দূষণের প্রভাবে কিন্তু ভূপৃষ্ঠীয় জল এবং ভৌমজলের দূষণ দুটোই সমানভাবে ঘটছে। তোমরা ডান দিকে ছবিটা দেখো, নিচের ছবিটা দেখো, ভূপৃষ্ঠের জল অর্থাৎ মাটির উপরে যে জল, সেই জলের সাথে কিন্তু এই নোংরা আবর্জনা মিশছে। মাটির উপরে নোংরা গুলো কিন্তু মিশছে। এই মিশেও কিন্তু ভূপৃষ্ঠীয় জল এবং ভৌমজল, অর্থাৎ ভৌমজলের অর্থ কি? মাটির নিচের জল, তাই তো? আচ্ছা, এই মাটির নিচের জলও কিন্তু দূষিত হচ্ছে। দেখো স্টুডেন্ট, মাটি কিন্তু কতকগুলি স্তরে স্তরে বিভক্ত থাকে। নিচের স্তরে এই যে জল, সেই জলটা কিন্তু এই মাটি দূষণের ফলেই দূষিত হচ্ছে। এছাড়া ৩ নম্বর, আমাদের দেহে বা শরীরে মাটি দূষণের ফলে নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে? তো হ্যাঁ, হচ্ছে। কলেরা হয়, জ্বর হয়, মাইক্রোসিস হয়, প্রভৃতি রোগের কিন্তু সৃষ্টি হয় এই মাটি দূষণের ফলে। আর দেখো ৪ নম্বর, মাটির অম্লত্ব ও ক্ষারকত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মাটিতে বহুবার বা বহুদিন ধরে কীটনাশক দেওয়ার ফলে মাটির ক্ষারকত্ব, অর্থাৎ মাটিতে কিন্তু ক্ষার, লবণ ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ফসল উৎপন্ন ভালো হবে না, তাই না? আচ্ছা, ৫ নম্বর দেখো, বিভিন্ন ফসলের প্রোটিনের পরিমাণ কমে যাচ্ছে। উৎপাদন বেশি হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের ফসলে কীটনাশক, সার বা রাসায়নিক সার বেশি দেই, তাই তো? এর ফলে কিন্তু স্টুডেন্ট, যে ফসল উৎপন্ন হয়তো বেশি হচ্ছে, কিন্তু ওই ফসলের গুণগত মান আগের তুলনায় অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ তার যে প্রোটিন ক্ষমতা, সেই প্রোটিনের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তারপরে দেখো, সর্বোপরি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কি করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে? দেখো, এই প্রকৃতিতে কিন্তু অসংখ্য জীব জন্তু বা বিভিন্ন পোকামাকড় গাছপালা নিয়ে কিন্তু, বা তুমি আমি সবাইকে নিয়ে কিন্তু তৈরি হয়েছে, তাই না? এই প্রকৃতিতে কিন্তু যখন কৃষিক্ষেত্রে বা কোথাও রাসায়নিক সার বা কিংবা আহ, কীটনাশক ব্যবহার করা হয়, সেখানকার ছোট ছোট কীটপতঙ্গ, কেঁচো, ইঁদুর এগুলো মাটিতে থাকে, সেগুলোও কিন্তু মারা যায়। এবং সেগুলো মারা যাওয়ার মাধ্যমে কিন্তু এই যে জীব বৈচিত্র্য বা প্রাকৃতিক ভারসাম্য, এগুলো কিন্তু দিনের পর দিন স্টুডেন্ট নষ্ট হচ্ছে। তাহলে আমরা মাটি দূষণের ফলে কি কি সমস্যা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু জানলাম। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু এই যে মৃত্তিকা দূষণের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের কারণগুলো কিন্তু জানবো। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানার বা বোঝার চেষ্টা করো। এগুলো কিন্তু সবই খুব ইম্পর্টেন্ট। দেখো, আমাদের ভারতবর্ষে ভোপালে কিন্তু ইউনাইন কার্বাইড নামক এক সংস্থা থেকে বা কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট বা মিক নামে এক গ্যাস কিন্তু ছড়িয়ে পড়ে 1884 সালে মধ্যরাত্রে। এই গ্যাস ছড়িয়ে পড়ার ফলে অসংখ্য মানুষ কিন্তু মারা যায়। ইতিহাসে বিভিন্ন যে বিপর্যয়গুলি রয়েছে, তার মধ্যে এই বিপর্যয় কিন্তু অন্যতম একটি উদাহরণ। এর ফলে অসংখ্য মানুষ মারা যায় এবং মানুষ কিন্তু পঙ্গু হিসেবেও জন্ম নেয়। তোমরা ডান দিকে ছবিটা দেখো, এই যে গ্যাস কারখানা, এই কারখানা থেকেই কিন্তু গ্যাসটা লিক করে মিথাইল আইসোসায়ানেট। তোমরা মনে রাখবে কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে এবং এর জন্য দায়ী কোন গ্যাস। ঠিক আছে? আচ্ছা, পরে দেখো স্টুডেন্ট, 1986 সালে কিন্তু ইউক্রেনের চেরনোবিলে পরমাণু কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এর ফলে কিন্তু অসংখ্য মানুষ মারা যায় এবং এই বিস্ফোরণে ফেলে মাটি কিন্তু ব্যাপকভাবে দূষিত হয়। শুধু মাটি নয় স্টুডেন্ট, মাটি, জল, বাতাস সবকিছুই কিন্তু দূষিত হয়। তাহলে তোমরা মনে রাখবে যে চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল? 1886 সালে। আচ্ছা, এবার দেখো 2011 সালের
জাপানের ফুকুশিমা শহরেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটা কি দুর্ঘটনা? সেই দুর্ঘটনা হচ্ছে জাপানের ফুকুশিমা যে পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ ঘটে। তোমরা নিচের ছবিটা দেখো, এটা কিন্তু এই ফুকুশিমা কেন্দ্রের বিস্ফোরণের ছবি। এর ফলে মারাত্মক গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আহ, আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যায়। মাটিতে প্রচুর বর্জ্য পদার্থ বা এই যে পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয়তা, সেগুলো এসে পড়ে। ফলে মাটির গুণগত মান ও উর্বরতা হ্রাস পায়। এর ফলেও কিন্তু মাটি দূষণ ঘটেছিল। তাহলে তোমরা মনে রাখবে যে জাপানের ফুকুশিমা দুর্ঘটনা কত সালে হয়েছিল। এই তিনটে বিষয় কিন্তু স্টুডেন্ট তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা এটা কিন্তু সকলে খাতায় পালে নোট ডাউন করে নেবে অথবা মুখস্থ করে নেবে। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট আমরা মাটি দূষণের যে প্রতিরোধের উপায়, সেই উপায়গুলো সম্পর্কে জানব। স্টুডেন্ট, আমাদের ভবিষ্যতের কথা কিন্তু আমাদের নিজেদেরকেই ভাবতে হবে। দিনের পর দিন যেমন জনসংখ্যা বাড়ছে, তেমনি নগরায়নও বাড়ছে। এসব কারণেই কিন্তু মাটি দূষণ হচ্ছে। এগুলোকে পাশে রেখে আমাদের কিন্তু মাটি দূষণটাকে দিনের পর দিন আমাদের ভবিষ্যতের স্বার্থে কমাতে হবে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যারা পরে আসবে, তাদের জন্য এই পৃথিবীটাকে বা মাটিটাকে বাসযোগ্য করে রাখার জন্য মাটি দূষণটাকে কিন্তু রোধ করা আমাদের নীতিগত বা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই তো? আচ্ছা, এই মাটি দূষণ প্রতিরোধের উপায়, অর্থাৎ আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, এই দুটি ভাগে কিন্তু আমি ভাগ করেছি। প্রথমে আমরা দেখব আমাদের মাটি দূষণ প্রতিরোধের জন্য কি করা উচিত সেগুলো। প্রথমেই দেখো, গৃহস্থালীয় বর্জ্য পদার্থ ও আবর্জনা সঠিক জায়গায় ফেলতে হবে। তোমরা দেখো ডান দিকে একটা ডাস্টবিনের ছবি রয়েছে, তাই না? নির্দিষ্ট জায়গায় কিন্তু ময়লা আবর্জনা ইত্যাদি ফেলতে হবে। যেখানে সেখানে ফেলে রাখলে কিন্তু মাটি দূষণ ঘটবে। তাহলে সকলকেই কিন্তু গৃহস্থালীয় বর্জ্য ও আবর্জনা সঠিক জায়গায় ফেলতে হবে। পরের পয়েন্ট দেখো, পলিথিনের বদলে পাটের থলের ব্যবহার বাড়াতে হবে। দেখো, তোমরাই বলো কেন পাটের থলে আর বাড়াতে হবে, পলিথিনের থলি কমাতে হবে? ভেরি গুড, খুব ভালো। তুমি বললে যে পলিথিনের কাগজটা বা পলিথিনের যে পেপারটা, সেটা মাটির সাথে মেশে না, তাই তো? তাই মাটিকে আলগা করে দেয়। তার ফলে মাটি দূষণ ঘটছে, মাটি ক্ষয় হচ্ছে। বাহ! দেখো, এর ঠিক বিপরীতে আমাদের যে পাটের ব্যাগ, এই পাটের ব্যাগ কিন্তু ব্যবহার করলে এগুলো কিন্তু পরিবেশের খুবই পরিবেশ বান্ধব, যেটা বলি আমরা, পরিবেশ বান্ধব এবং পরিবেশের কোনো রকম দূষণ ঘটায় না। এর ফলে বর্তমানে তোমরা বাজারে গেলে দেখতে পাবে বা বা তোমরা হয়তো শুনেছো কেউ, যে বাজারে প্লাস্টিকের পলিথিন দিনের পর দিন কমে যাচ্ছে বা ব্যবসায়ীদের কমাতে বলছে। তোমরা কেউ মা বাবার সাথে সবজি বাজার করতে গেছো? তোমরা কিসে করে সবজি নিয়ে আসো বাড়িতে? অনেকে প্লাস্টিকে নিয়ে এসো, অনেকে আবার থলিতে নিয়ে এসো, তাই তো? দেখবে বাজারে প্লাস্টিকের যে ব্যবহার, সেটা কিন্তু দিনের পর দিন কমছে। ঠিক আছে, পরের পয়েন্ট দেখো, বাড়ির উঠোন, বাগান, রাস্তার ধারে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। মাটির উর্বরতা বাড়াতে বা মাটি ক্ষয় রোধ করতে কিন্তু সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে গাছ লাগানো। তোমরা দেখেছো তোমাদের স্কুল থেকে বিভিন্ন সময় এই যে গাছ বা বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়, কেন জানো? তার কারণ হচ্ছে এই মাটি দূষণটাকে রোধ করার জন্য। আচ্ছা, তারপরে দেখো, কৃষি জমিতে জৈব সারের ব্যবহার করতে হবে। জৈব সার অর্থাৎ গোবর সার, যেটা রাসায়নিক সার নয় কিন্তু, হ্যাঁ, সেই জৈব সার ব্যবহার করলেও কিন্তু ফসল উৎপন্ন বেশি হয়। এই জৈব সার পরিবেশকে ক্ষতি করে না। বিভিন্ন ছোট ছোট কীট পতঙ্গ বা ছোট ছোট প্রাণীদের এই জৈব সারে মারাও যায় না। তার ফলে আমাদের জমিতে কিন্তু এই জৈব সারের ব্যবহার দিনের পর দিন বাড়াতে হবে। ঠিক আছে? আর কি করতে হবে? স্কুল বা বাড়ির আশেপাশে আমাদের যে মানুষ রয়েছে, তোমার বাড়ির পাশে নিশ্চয়ই অনেকে রয়েছে,
তোমার বন্ধু বান্ধব, তোমার কাকু কাকিমা, বা তোমার বাড়ির পাশে দাদা, বাড়ির পাশে জেঠিমা নিশ্চয়ই রয়েছে। তাহলে তারা যাতে যেখানে সেখানে ময়লা না ফেলে, পলিথিনের কাগজ যাতে ব্যবহার না করে, গাছ লাগায়, সেই দিকগুলো কিন্তু তোমাদের মানুষকে, পাড়ার সবাইকে, স্কুলের সবাইকে সচেতন করতে হবে, যাতে মাটি দূষণটা রোধ করা সম্ভব হয়। ঠিক আছে, এটা গেল সামগ্রিকভাবে মাটি দূষণে কি কি, মাটি দূষণ প্রতিরোধের যে উপায় তাতে কি কি করা উচিত। এখন আমরা দেখব যে কি কি করা উচিত নয়। তাহলে তোমরাই বলো আমাকে কি করা উচিত নয়, বলো কেউ একজন। ভেরি গুড, গাছ কাটা চলবে না। খুব ভালো বলেছে ও, গাছ কাটা চলবে না, গাছ বেশি করে লাগাতে হবে, তাই তো? তাহলে করা উচিত নয়ের মধ্যে আমাদের প্রথমেই আসছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। গাছপালা, তুমি যেটা বললে গাছপালা কাটা বা গাছপালার ক্ষতি করা কিন্তু উচিত নয়। শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ করাও কিন্তু উচিত নয়, তাই না? আচ্ছা, আর কি রয়েছে? আর রয়েছে যে কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহার করা উচিত না। তাহলে তোমরাই বলো, এই কীটনাশক সার আর জৈব সারের বদলে, সরি, কীটনাশক সারের বদলে আমরা কোন সার ব্যবহার করব? জৈব সার। ভেরি গুড। তাহলে আমরা জানলাম যে মাটি প্রতিরোধের জন্য কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, তাই তো? ভেরি গুড। আচ্ছা স্টুডেন্ট, সামগ্রিকভাবে কিন্তু আজকে আমরা এই মাটি দূষণ সম্পর্কে বিস্তারিত জেনে ফেলেছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু বলো, আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তৈরি করেছি, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায়শই আসে। সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। দেখো তোমরা, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ১ নম্বর, তোমরা আমাকে উত্তরগুলো বলার চেষ্টা করো, না পারলে আমি আবার বলে দেবো। কত সালে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটে? বলো, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে? ১৯৮৪ সালে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো, ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কিন্তু জানা খুবই প্রয়োজন। তোমরা পারলে এটাকে বা এই কোশ্চেনের উত্তরগুলো খাতায় নোট ডাউনও করতে পারো। তাহলে বলো কেউ আমাকে, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। ভেরি গুড। একটি তেজস্ক্রিয় দূষকের উদাহরণ দাও। এটা আমি বলে দিচ্ছি, শোনো, তোমরা লিখে নাও। ইউরেনিয়াম। একটা তেজস্ক্রিয় দূষকের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম। মাটি দূষণের একটি পরোক্ষ কারণের উদাহরণ দাও। পরোক্ষ কারণ, সরাসরি নয় কিন্তু। বলো, একটু আগে আমি বলেছি যানবাহনের দূষণ। বাহ, ভেরি গুড। চেরনোবিল দুর্ঘটনা কবে ঘটে? বলো, চেরনোবিল দুর্ঘটনা কিন্তু ঘটে ১৯৮৬ সালে। আচ্ছা, মাটি দূষণের প্রধান দুটি কারণ উল্লেখ করো। প্রধান দুটি কারণ অর্থাৎ যেটা একদম সরাসরি ভাবে মাটি দূষণ ঘটায়, কি কি? বলো, কৃষিকাজ এক। ভেরি গুড। আর নগরায়ন। আচ্ছা, ভেরি গুড। দেখো, এরপরে কিভাবে ভূমি বা মাটি দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা আমরা পড়লাম একটু আগে, কি করা উচিত আর কি করা উচিত না, সেটা তো কিন্তু তোমাদের বলতে হবে। এটা একটু বড় কোশ্চেন, তোমরা চেষ্টা করবে বাড়িতে করার। ঠিক আছে? আর এই শর্ট কোশ্চেন বা ১ নম্বরের কোশ্চেনগুলো ভালো করে সবাই মুখস্থ করে নেবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকের ক্লাস আমার এই পর্যন্ত। পরবর্তী অন্য ক্লাসে তোমাদের কাছে নতুন একটা বিষয় নিয়ে আমি আসব। সবাই খুব খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ক্লাসটা মন দিয়ে শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ।